আবার নিজেকে ধমকে বলে, কেন ঠিক হবে না? উনি তোর হাজবেন্ড মেঘ। তার সবকিছু শুধুমাত্র তোর জন্যই বরাদ্দ। ভাবনার মধ্যেই অনেকটা ভেতরে চলে এসেছে মেঘ, খেয়াল করেনি আশেপাশে গাছপালা, এদিকটায় মানুষ নেই। হঠাৎ সামনে থেকে কোনো মেয়ের আর্তনাদ ভেসে আসে। মেঘ দ্রুত সেদিকে এগোয়। কেউ কি বিপদে পড়ল? একটু সামনে যেতেই দেখতে পায় আসিফকে। মেঘের আত্মা কেঁপে ওঠে। সেদিনকার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। জলদি পায়ে পেছন ফিরে আসতে নেয়, তবে আবারও মেয়েটির কান্নার শব্দ শুনে পা থেমে যায়। মেয়েটিকে আসিফ সহ কয়েকজন মিলে আটকে রেখেছে। আসিফ বাজেভাবেই টাচ করছে। বিপদে দেখে যেতেও পারছে না। আবার মেঘ একা কি করবে ভেবেও পায় না। মোবাইলও নেই যে রুদ্রকে বা পিহুদের জানাবে। মেয়েটির কাপড়ে হাত দিতে দেখে, উপান্তর না পেয়ে পাশ থেকে বড় একটা ইটের টুকরো নিয়ে আসিফের পিঠ বরাবর ছুঁড়ে মারে। সাথে সাথে ব্যথায় আসিফ মেয়েটিকে ছেড়ে দেয়। পরক্ষণেই আরও অনেকগুলো পাথর একে একে ছুঁড়ে মারতে থাকে। উপস্থিত সবাই হঠাৎ হামলায় মোটামুটি ব্যথা পেয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। এই সুযোগে মেঘ চিৎকার করে ওঠে। মেয়েটির ইজ্জত বাঁচাতে দৌড় লাগায়। তা দেখে মেঘও পেছন ফিরে দৌড় দেয়, তবে বেশি দূর যেতে পারেনি। পেছন থেকে কেউ বড় একটা পাথর মেঘের পিঠ বরাবর ছুঁড়ে মারে। মেঘ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে। আসিফরা সবাই মেঘকে ঘিরে ফেলে। আসিফ হাসতে হাসতে বলে, আরে মেঘ, না চাইতেই চল। মেঘ ভয়ে জড়সড় হয়ে যায়। মনে মনে ভীষণ করে দোয়া করছে আল্লাহ যেন রুদ্রকে পাঠিয়ে দেয়, নয়তো এরা তাকে ছিঁড়ে খাবে। আসিফ হাঁটু গেড়ে বসে মেঘের মুখে হাত দিতে যাবে, সে ঝাড়া মেরে হাত সরিয়ে দেয়। আরও পিছিয়ে যায়। আসিফ শব্দ করে হেসে ওঠে। এত তেজ, হাহা। সেদিন তো রুদ্রের জন্য ছাড়া পেলে, আজ এখানে তোর কোন পাথার আসবে তোকে বাঁচাতে? বলতে বলতেই মেঘের চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ব্যথায় মেঘ চিৎকার করে ওঠে। এতে যেন আসিফ আরও পৈশাচিক হাসিতে মেতে ওঠে। চিৎকারে লাভ নেই। আজ তোর এমন অবস্থা করব, কেউ থুতু দিয়েও দেখবে না তোকে। বলে মেঘের গা থেকে টান মেরে ওড়না নিয়ে নেয়। মেঘ দ্রুত হাত দিয়ে আড়াআড়িভাবে বুকে ধরে, আকুতির স্বরে বলে, সেদিন আমিও বলেছিলাম রুদ্রকে আমাকে ছেড়ে দিতে, আসিফ বজ্রকণ্ঠে বলে ওঠে, তবে সে আমি ছাড়েনি। আমার বাম হাতের আঙ্গুল কেটে দিয়েছে তুই মাত্র তার কারণে। আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে? এত সহজ? মেঘ মেঘ অবাক হয়। রুদ্র তার জন্যই আসিফের আঙ্গুল কেটে দিয়েছে। তবে মুহূর্তে আরো ভয়ে গ্রাস করে, তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে। কেউ বাঁচাও! রুদ্র, আপনি কোথায়? বাঁচান আমাকে! রুদ্র পেছনটা আসতেই দেখতে পায় একটি মেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে। রুদ্রকে দেখে তার সামনে এসে দাঁড়ায়। রুদ্র চমকে যায়। কোন মেয়েকে? কারা? বলতে বলতেই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। রুদ্রের বুকে ছাদ করে ওঠে। এদিকে তো মেঘ মাত্রই আসলো, তবে কি আসিফের হাতে মেঘ পড়েছে? টেনশনে কিছু না ভেবেই দৌড় লাগায়। কিছু দূর যেতেই মেঘের ওড়না নিচে পায়। তা দেখে রুদ্রের শরীর কাঁপতে শুরু করে, শ্বাস বন্ধ হয়ে আসছে। দ্রুত আরো সামনে এগিয়ে যায়, মনে মনে দোয়া করছে। আরেকটু সামনে যেতেই রুদ্রের চোখ মুখে আগুন জ্বলে ওঠে। পাশে একটা লাঠি পায়, তা হাতে নিয়েই দৌড়ে যায়। এদিকে আসিফ মেঘকে জোর করে গাছের আড়ালে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে কোমরের দিকে ধারালো কিছু লেগে অনেকটা জায়গা কেটে যায়। নিজের শার্ট খুলতে খুলতে এগোয়। মেঘ ভয়ে ব্যথা ভুলে পিছিয়ে যেতে থাকে। হঠাৎ মাথায় আঘাতে এসে দাঁড়িয়ে যায়। মাথায় হাত দিতেই রক্ত হাতে আসে। পেছন ফিরতেই রুদ্রের মুখ ভেসে ওঠে। রুদ্র কিছু না বলেই এলোপাথারি মারতে থাকে। রুদ্রের এমন হিংস্র রূপ দেখে বাকি ছেলেগুলো পালিয়ে যায়। একসময় লাঠিটি ভেঙে যায়। হাত থেকে ফেলে আসিফের কলার ধরে দাঁড় করিয়ে তার রক্তাক্ত মুখে আগুনের ফুলকির ন্যায় চোখ রেখে বলে ওঠে, তুই আবারও রুদ্রের জিনিসে হাত দিয়েছিস। আগেরবার তোর আঙুল কেটেছি, এবার তোর কি অবস্থা হবে তুই ভাবতেও পারবি না। আবারও মারতে যায়। তবে আসিফ রুদ্রের বুকে ধাক্কা মারে, যার ফলে কয়েক পা পিছিয়ে যায়। সেই সুযোগে আসিফও পালায়। রুদ্র মেঘের দিকে ফেরে। মেয়েটির এলোমেলো চুল
কান্না ভেজা চেহারা দেখে বুকটা মুচড়ে ওঠে। কেউ যেন রুদ্রের কলিজা টেনে ছিঁড়ে ফেলছে, এমন যন্ত্রণা হচ্ছে। পা আটকে আছে, সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। মেঘ কোনোভাবে উঠে পা টেনে টেনে রুদ্রের কাছে আসছে। রুদ্র দ্রুত এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন একটু হালকা হলেই কেউ নিয়ে যাবে। মেঘের পা হাওয়ায় ভাসছে, সেও রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেঘ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি এত লেট করলেন কেন? রুকরে কেঁদে ওঠে। রুদ্র মেঘকে আরো টাইট করে ধরে গলায় মুখ গুজে বলে, না না, তোমার কিচ্ছু হতো না, আমি হতেই দিতাম না। আর একটু হলে আমাকে, আমার খুব ভয় করছে ওরা আবার আসবে, আমাকে বাজেভাবে ছুঁয়ে দেবে। বাসায় চলো। মেঘের শরীর ভীষণভাবে কাঁপছে। মেঘের চুলের ভাঁজে নিজের মুখ ডুবায়, 2 ফোঁটা জল বেরিয়ে আসে চোখ বেয়ে। কিছু হয়নি, আর কেউ স্পর্শ করবে না। তোমার প্রতিটা ভাঁজে ভাঁজে শুধু আমার স্পর্শ থাকবে, আর কারো না জান। এভাবেই প্রায় 10 মিনিট পর মেঘের মাথাটা তুলে মুখটা 2 হাতের আঁচলায় নিয়ে নেয়। মেঘের চোখের পানি মুছিয়ে দেয়, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হতে দিব না। আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না মেঘ, কেউ না। আবারও মেঘের মাথাটা নিজের বুকে চেপে ধরে। বুকটা ব্যথা করছে, অশান্তি করছে। একমাত্র এই মেয়ে সারাতে পারবে। মেঘকে ছেড়ে নিজের ব্লাজারটা তার শরীরে দিয়ে ওড়নাটা দিয়ে কাটা পা বেঁধে দেয়। ধারালো কিছু লেগে কেটেছে হয়তো। অতঃপর পাজা কোলে তুলে নেয়। মেঘ রুদ্রের গলা জড়িয়ে ধরে চুপটি করে তার বুকেই পড়ে থাকে। কোনো কিছু না ভেবেই ভরা ক্যাম্পাসের মধ্যে দিয়ে মেঘকে নিয়ে তার গাড়ির কাছে আসে। আশেপাশের সবাই অবাক রুদ্রের কোলেতে মেঘকে দেখে। পিহুরা, রাহুলা ছুটে আসে, সবাই চিহ্নিত হয়ে বলে। কি হয়েছে ওর? অনু দ্রুত বলে। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? রুদ্র একবার তাদের দিকে তাকিয়ে পিহুকে বলে, বলেই গাড়িতে উঠে পড়ে। ড্রাইভারকে হাসপাতালে যেতে বলে। এদিকে মেঘ রুদ্রের বুকে চুপটি মেরে লেগে আছে। পা ড্রেসিং করিয়ে মেঘকে নিয়ে বাসায় চলে আসে। কেউ জিজ্ঞেস করলে বলে পড়ে ব্যথা পেয়েছে। তাকে রুমে নিয়ে আসে। মেয়েটি এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। রুদ্র ব্লাজারটা খুলে দেখে জামার অনেক জায়গা ছিঁড়ে আছে। চোখটা অফ করে জোরে একটা শ্বাস নেয়। আই সোয়ার, আমি তোর এমন অবস্থা করব যে তুই নিজেকে দেখে নিজেই ভয় পাবি। ওয়ার্ড্রপ থেকে মেঘের কাপড় বের করে মেঘকে ডাক দেয়। মেঘ, চেঞ্জ করে আসো। তবে মেঘের সারা শব্দ নেই। আবারও ডেকে ওঠে। মেঘ। এবার কাঁধে হাত রাখতেই চমকে ওঠে, ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। বাসায় যাব প্লিজ। না না না। রুদ্র দ্রুত গিয়ে তাকে ধরে। এই মেঘ, আমি রুদ্র। রুদ্র, তুমি এখন বাসায় একদম সেফ আছো। মেঘ রুদ্রের কথায় তার গা ঘেঁষে বসে, ক্লান্ত শ্বাস ফেলে। রুদ্র শান্ত স্বরে বলে, ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। মেঘ মাথা নাড়ে। তা দেখে রুদ্র তাকে পাজা কোলে নিতে যায়। ওয়াশরুমে এগিয়ে দিতে মেঘ হঠাৎ আহ করে ওঠে। রুদ্র চিহ্নিত হয়ে তাকে বসিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পা এদিক সেদিক করে দেখছে। কি হয়েছে মেঘ? দেখি পায়ে ব্যথা করছে। মেঘ চোখ মুখ কুঁচকে আছে, মাথা নেড়ে না করে। তোর কোথায় লেগেছে দেখি? কোমরে পেছনের দিকে ব্যথা করছে। রুদ্র উঠে সেদিকে চোখ যেতেই হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বসে। কাপড় সরো। মেঘ এই অবস্থার মধ্যেও রুদ্রের কথায় চোখ বড় বড় করে তাকায়। রুদ্র তার তাকানো দেখে থতমত খেয়ে বলে, আই মিন, এদিকের কাপড়টা একটু সরাও, ড্রেসিং করে দেবো। না না না, আমি করে দিব না। রুদ্রার কিছু না বলে নিজেই সরিয়ে সেই জায়গা পরিষ্কার করতে থাকে। মেঘ দাঁত চেপে জ্বালা সহ্য করছে। ব্যান্ডেজ করে দিয়ে রুদ্র হঠাৎ সেখানে ঠোঁট ছোঁয়ায়। মেঘ চোখ বুজে নেয়। কই, এই ছোঁয়া তো আমার একটুও বাজে লাগছে না, অস্বস্তি হচ্ছে না। রুদ্র উঠে মেঘের হাতে কাপড় দিয়ে বলে, এখানেই চেঞ্জ করতে। সে বাইরে আসে। মেঘ মাথা নেড়ে চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পর রুদ্র খাবার নিয়ে হাজির হয়। সযত্নে মেঘকে খাইয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। মেঘ চুপচাপ এসব পর্যবেক্ষণ করছে, অবাক হচ্ছে রুদ্রের আচরণে। সে তাকে নিয়ে এত ভাবে। এর মধ্যে বাড়ির সবাই এসে মেঘকে দেখে গেছে। মেঘ চুপচাপ শুয়ে আছে। রুদ্র গোসল করে বেরিয়েছে মাত্রই মেঘের পাশে নিজেও শুয়ে পড়ে। চোখ বুজতে মেঘের হঠাৎ পাশ ফিরে তাকায়। আপনি কি আমাকে ছেড়ে দেবেন? কি কারণে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
এই যে আমাকে অন্য ছেলে ছুঁয়েছে, আমি এখন অপবিত্র। এমন মেয়ে তো কেউ অপছন্দ করে। এমন মেয়ে এমন মেয়ে তো কেউ পছন্দ করে না বউ হিসেবে। সমাজে আবর্জনা। আপনিও নিশ্চয়ই খারাপ ভাবছেন। মেঘের চোখের কোণা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্রের বুকে গিয়ে লাগে কথাগুলো। মেঘ নিজেকে আবর্জনার সাথে তুলনা করছে। তার মাথায় তো এমন ধরনের কথাই আসেনি। এক টানে মেঘকে নিজের বুকে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার মাথায় এসব চিন্তাও আসেনি মেঘ। বিলিভ মি, আমি তোমার টেনশনে ছিলাম। মেঘ একটু থেমে আবার বলে ওঠে, তুমি আমার কাছে স্নিগ্ধ পরি, আমার পবিত্র বোকা ফুল। তোমার চরিত্রে কোনো দাগ লাগেনি। আমি জানি তুমি নির্দোষ। তোমার শরীরে যে নোংরা ছোঁয়া লেগেছে তা আমি মুছে দেব বউ। মেঘ আবেশে চোখ বুজে ফেলে। রুদ্রের বউ বলে সম্বোধন করাটা যেন তার সব খারাপ লাগা এক নিমিষে শেষ করে দিয়েছে। হঠাৎ রুদ্র নিজের হাত আলগা করে বলে, আমি যে ছুঁয়েছি তোমার কি খারাপ লাগছে বলো তাহলে? রুদ্রের বাকি কথা সম্পূর্ণ করার আগে মেঘ রুদ্রের বুকে আরো মিশে যায়। রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। মেঘের উত্তর সে পেয়ে গেছে। সন্ধ্যার দিকে রুদ্র কালো শার্ট কালো প্যান্ট পরে রেডি হচ্ছে। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? রুদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, একটি কাজ আছে, চলে আসবো। তোমার কিছু লাগলে পিহুকে নয়তো মাকে ডেকো। ভাঙা জানালা দিয়ে রাতের হাওয়া ঢুকে হু হু শব্দ তুলছে। ছাদের নিচে ঝুলে থাকা একটা মাত্র বাল্ব, যা প্রতি কয়েক সেকেন্ড পর পর ঝিকমিক করে জ্বলছে। প্রতিটি ঝিকমিকের সাথে ভেতরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। একবার দেখা যায়, আবার মিলিয়ে যায়। গুদামের মেঝেতে পুরনো রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে আছে। ভাঙা কাঠের ক্রেট সরিয়ে আছে এদিক ওদিক। বাতাসে পচা ধাতু আর শুকনো রক্তের তীব্র গন্ধ। দূর থেকে শোনা যায় ভারী বুটের মাপা শব্দ, ঠক ঠক ঠক। প্রতি পা ফেলার সাথে সাথে গুদামের নীরবতা যেন আরো গভীর হয়ে ওঠে। বাতাস ভারী হয়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অবয়ব। কালো শার্টের হাতা গোটাতে, হাতে কালো গ্লাভস, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু বরফ ঠান্ডা দৃষ্টি। হাঁটার ভঙ্গি শান্ত, কিন্তু প্রতিটি পদক্ষেপে অদৃশ্য হুমকি ছড়িয়ে যায়। ভারী গলার শব্দ ভেসে আসে। আই ব্যাক। গুদামের মাঝখানে দাঁড়িয়ে বাঁধা এক মানুষ। গায়ের কাপড় ছেঁড়া, শরীর কাঁপছে, কপাল ঘামে ভিজে, ঠোঁট শুকিয়ে সাদা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতো। চোখে এমন আতঙ্ক যেন মৃত্যুর ছায়া সরাসরি সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা কিছুক্ষণের জন্য থেমে তার সামনে দাঁড়ায়। কোনো শব্দ নেই, শুধু বাল্বের ঝিকিমিকি আর বাঁধা মানুষের হাঁপড়ের শব্দ। আর ঠান্ডা গলায় বলে, Scared? I haven't even started yet. বাধা আসিফ কাতর গলায় রক্ত ভেজা ঠোঁট নেড়ে বলে, আমাকে মাফ করে দে, আর পারছি না। রুদ্র হেসে ওঠে, ঠান্ডা তীক্ষ্ণ হাসি। মাফ? This word is not available in my dictionary. আর তোর জন্য তো কোনো দিনই থাকবে না। আসিফ ফোপাতে ফোপাতে বলে, দয়া কর, আমাকে ছেড়ে দে প্লিজ। এক মুহূর্তে রুদ্র তার পেটে এমনভাবে লাথি মারে যে শ্বাস আটকে যায়। শরীর কুকড়ে মাটিতে লুটিয়ে পড়ে। রুদ্র নিচু হয়ে তার কানে বলে, তোকে ছেড়ে দিলে আমার পাপ হবে। তুই আমার বোকা ফুলের দিকে নজর দিয়েছিস, গায়ে হাত দিয়েছিস, একবার না দুইবার। সে পকেট থেকে ধীরে ধীরে ছোট্ট একটা ছুরি বের করে। আলোয় ব্লেডটা চকচক করে ওঠে। রুদ্র শান্ত গলায় চালিয়ে যায়, আমি তাকে হালালভাবে পেয়েও এখনো গভীরভাবে ছুঁইনি। কেবল যেন তার মন ভাঙে না, আমায় ভুল না বোঝে সেই ভয়। প্রতিদিন নিজেকে থামিয়ে রেখেছি তার জন্য। আর তুই তুই কিনা স্পর্শ করেছিস তাকে। ছুরির মাথাটা হালকা করে আসিফের কাঁধে চালিয়ে দেয়। গভীর না, শুধু ত্বক কেটে রক্ত বের হয়। আসিফ শ্বাসকষ্টে কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে আসিফ বলে, তুই না এসব বাদ দিয়ে দিয়েছিলি? তাহলে? রুদ্র হেসে ওঠে, বাদ দিয়েছি বলেই কি আমি সব ভুলে গিয়েছি? সাদা সিধে মানুষ হয়ে থাকি বই কি, তাই বলে হিংস্রতা কি মুছে গেল নাকি? যারা ডিজার্ভ করে তাদের জন্য মাঝে মধ্যে ফিরে আসে, যেমন আজ তোর জন্য। রুদ্র ধীরে ধীরে ছুরিটা আসিফের কোমরে টেনে দেয়। আমার পাখিটাকে তুই যত আঘাত দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট পাবি।
আসিফ যন্ত্রণায় কাতরাচ্ছে। রুদ্র তার কাঁপতে থাকা হাতের দিকে তাকায়, ফিসফিস করে বলে। এই হাত, এই অপবিত্র হাত দিয়ে তাকে ধরেছিলি তাই না? হঠাৎ আসিফের কবজি এমনভাবে মুচড়ে ভেঙে দেয় যে গুদামে হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হয়। আসিফের চিৎকার গলা ফাটিয়ে বেরিয়ে আসে। রুদ্র শান্ত স্বরে বলে। শুনছিস? এই শব্দটা মনে রাখ, পরের শব্দ তোর বুকের ভেতর থেকে আসবে। রুদ্র দড়ি কেটে তাকে মাটিতে ফেলে দেয়, তারপর পাশে থাকা বিশাল একটা পাথর টেনে আনে আসিফের পায়ের পাতার উপর ছেড়ে দেয়। হাড় গুড়িয়ে যায়, আসিফের শরীর কাঁপতে থাকে। রুদ্র ঝুঁকে তার কানে বলে। মেঘ তোর জন্য চোখের জল ফেলেছে, তার পায়ে ব্যথা লেগেছে, তুইও বেদনা বুঝে নে। পাশ থেকে জ্বলন্ত আগুনে গরম করা রডটি উঠিয়ে নেয়। আসিফ ভীতিকর চোখে তাকিয়ে। রুদ্র এগিয়ে এসে রডটি আসিফের জন্য অন্য হাতে চেপে ধরে। আসিফ গগন কাঁপিয়ে চিল্লিয়ে ওঠে। ছেড়ে দে আমি রুদ্র, আমি আর মেঘের দিকে ফিরে তাকাবো না, একটু দয়া কর। রুদ্র ঝংকার তোলা শব্দে বলে ওঠে। শ্শ্, আর একটা কথা বললে রডটি তোর মুখের ভেতরে যাবে। তারপর কিছু একটা ভেবে কপালের রগ ফুলে ওঠে। হঠাৎ ভয়ঙ্কর হাসি দিয়ে ওঠে। রুদ্রের এই হাসিতে আসিফ কেঁপে ওঠে। এর পেছনের হিংস্রতা সে জানে। তোর মুখে আবারও আমার মেঘের নাম নিয়েছিস? ইয়াক, ইট সাউন্ডস টু ব্যাড। হঠাৎ রুদ্র আসিফের জিভ ধরে টেনে বের করে, ঠান্ডা গলায় বলে। নে, এখন থেকে আর এত বাজে কণ্ঠে আমার মেঘের নাম উচ্চারণ করতে পারবি না। ছুরি দিয়ে জিভ কেটে দেয়। আসিফের মুখে রক্ত, কণ্ঠ থেকে গার্গল শব্দ বের হয়। চিৎকার করতে গিয়েও পারে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সামনের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজের কলিজায় কেঁপে উঠছে। রুদ্র দাঁড়িয়ে নিজের হাতে গ্লাভস খুলে বলে। এখনকার মতো শেষ। সে ফোনে কল দেয় কাউকে, শান্ত গলায় নির্দেশ দেয়। এটাকে গাড়িতে তোল, ওর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে আসিস, যেন সবাই দেখে এর পরিণতি। রুদ্র হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে রক্তে ভেজা ভাঙা আসিফ। নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কষ্টে আটকে যাচ্ছে। অন্যদিকে মেঘের মাথায় হালকা চাপটি মেরে সুমনা রেগে বলে। যদি সুস্থ হতি এতক্ষণ তোকে মেডিকেলে পাঠাইতাম মেরে। মেঘ ইনোসেন্ট ফেস করে সুমনাকে জড়িয়ে বলে। বিশ্বাস কর, ওনার সাথে বিয়ের কোনো কথাই ছিল না। হঠাৎ কি থেকে কি হলো, আর যেই পরিবেশে আমাদের বিয়ে হয়েছে, এটা নর্মাল বিয়ে বলা যায় না। আমাদের মধ্যে কোনো সম্পর্ক স্বাভাবিক না, আর উনিও না করেছিলেন বিধায় আর বলা হয়নি। সুমনা নাক ফুলিয়ে বলে। তাই বলে আমাকেও বলবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড। বলতে বলতে সুমনার চোখে হালকা পানি চলে আসে। মেঘেরও ভীষণ গিল্টি ফিল হচ্ছে। আসলেই যেই সুমনাকে সবকিছু শেয়ার করত, তার থেকে আজ এত বড় কথা লুকিয়ে রেখেছিল। মেঘের চোখেও পানি চলে আসে। ভয় কাজ করছে মনের মধ্যে, তাদের ফ্রেন্ডশিপে কি এ নিয়ে ঝামেলা হবে। সুমনার দুই হাত ধরে মেঘ। আমাদের এই সম্পর্কে নিশ্চয়তা ছিল না, বিশ্বাস কর। প্রথম প্রথম ভেবেছি হয়তো শীঘ্রই আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে, তাই ওনার সাথে আমার নাম জড়িয়ে কাউকে বলতে চাইনি। সুমনা চুপ। মেঘ ফের বলে। প্লিজ, আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। তুই ছাড়া আমার কেউ ছিল না দুটো মনের কথা বলার মতো। তুই আমার দুঃসময়ে বোনের মতো পাশে ছিলি, তোকে আমি হারাতে চাই না। সুমনা মেঘের মাথায় আরেকটা গাঁটটি মেরে বলে। শালি, এত সহজে কি তোর পিছু ছাড়বো নাকি? যা হওয়ার হয়েছে। আমি শুধু চাই আমার মেঘটা একটু সুখের মুখ দেখুক, তাকে কেউ নিজের করে রাখুক, ভালোবাসুক। আমি সবসময় তোর পাশে আছি। পিহু নিচ থেকে এসে বলে। কি ব্যাপার, সুযোগ পেলেই আমাকে রেখে নিজেরা হাঁক করে ফেলিস? যা, ব্রেকআপ। মেঘ সুমনা হেসে দুইজনে দুই হাত বাড়িয়ে দেয়। পিহু ছুটে এসে তাদের জড়িয়ে ধরে। তাদের মনে মনে একটি দোয়া, এই বন্ধুত্ব যেন আজীবন থাকে। হয়েছে, এবার নিচে আয়, মা ডাকছে নাস্তা করতে। মেঘকে ধরে ধরে নিচে নিয়ে আসে। সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার। নিচে ছোটরা সবাই নাস্তা করছে, সাথে টুকটাক গল্প করছে। সাদ মাত্রই বাসায় ঢুকেছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে। হঠাৎ মেয়েরই হাসাহাসির শব্দে সোফার দিকে নজর যায়। পিহু মেঘের সাথে আরেকটি মেয়ে দেখে সেদিকে তার চোখ আটকে যায়। বেবি পিঙ্ক কালারের টপস পরা গুলুমুলু একটা মেয়ে হাসছে, যার ফলে রসগোল্লার মতো গালগুলো ফুলে উঠছে। সাদ যেন সেখানেই আটকে যায়।
নাইস। হঠাৎ ফোন ভাইব্রেশনে ধ্যান ভাঙে। তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। কেন জানি বিরক্ত হয় মেয়েটির উপর। কল কেটে সুমনাদের দিকে এগিয়ে যায়। সাদ সুমনার আশেপাশে ঘুরঘুর করছিল, একটু চান্স পেলে কথা বলবে বলে। কিন্তু এই মেয়ের খাওয়া অফই হচ্ছে না। কিছুক্ষণ পর মেয়ে ওয়াশরুমে যাবে, তাই পিহু তাকে ধরে নিয়ে যায়। তারা যেতেই সাদ ধাম করে সুমনার পাশে বসে পড়ে। বসেই এদিক সেদিক তাকিয়ে চুলে বারবার হাত দিয়ে ঠিক করছে। সাদ কিছুটা বিরক্ত হয়ে বিড়বিড় করে। এই মেয়ে কি খাবারের মধ্যেই ঢুকে গেছে নাকি? তারপর খক করে কাশি দিতে সুমনার ধ্যান ফেরে। পাশে ফিরে দেখে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে। চোখ বড় বড় করে দেখে মনে মনে বলে ওঠে, মালটা তো জোশ। হায়। সুমনার মুচকি হেসে কিছু বলতে যাবে, তার আগেই মুখের মধ্যে ভরে রাখা খাবার পড়ে যায় সাদের উপর। ভেজরা দ্রুত উঠে দাঁড়ায়। সুমনা তো আটকে ওঠে, ইয়া আল্লাহ, পটানোর আগে হারিয়ে ফেললাম না তো। নিজের মুখের খাবার শেষ করে বলে, সরি সরি, আসলে মানে সাদ ঝাড়তে ঝাড়তে বলে। আমি সাদ। আরে ব্যাপার না। তারপর আবার সুমনার পাশে বসে। তা তোমার নাম কি? সুমনা লাজুক হেসে বলে। জি, সুমন। নাইস নেম। তারপর দুজনেই চুপ। সাদ কি দিয়ে কথা শুরু করবে বুঝে উঠছে না। হঠাৎ সাদ মাথা চুলকে গম্ভীর ভঙ্গিতে বলে ওঠে। আই এম পিওর সিঙ্গেল। সুমনার চোখ চকচক করে ওঠে। মনে হয় পটল, আলু, লাড্ডু সব ফুটছে একসাথে। মাথা নিচু করে নরম স্বরে বলে। আমি তো প্রেম কি জিনিস চিনি না। ঠিক সেই মুহূর্তে সাদের পাছার নিচে বুবু করে ভাইব্রেশন। সাদ চমকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে মুরগি নাম্বার 19। সাদ ফোন তুলতে যাবে, সুমনা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে কল কেটে দেয়। সাদ সন্দেহ ভরা চোখে তাকায়। সুমনা ঠোঁট কামড়ে বলে। ও ও ওই আমার বান্ধবী, ওর নাম মুরগি। ঠিক তখনই সাদের ফোন বেজে ওঠে। সুমনা উকি মারতেই দেখে ডার্লিং। সাদ কপালে হাত দিয়ে বলে। আমার খালা। খালাকে আমি আদর করে ডার্লিং ডাকি। গিয়ে আসি। দুজনে আবার চোখাচোখি করে। তারপর একসাথে আবুল মার্কা হাসি এসে দুপাশে সরে যায়। সুমনা চলে গেছে অনেক আগে। মেঘ শুয়ে আছে। দরজা খোলার শব্দে সেদিকে ফিরতেই রুদ্রকে দেখতে পায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে। হাতের প্যাকেটটি সাইডে রেখে রুদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে মেঘকে জিজ্ঞেস করে। এখন কেমন লাগছে? ব্যথা আছে? না, ঠিক আছি। খেয়েছো? না। রুদ্র ফ্রেশ হয়ে খাবার নিয়ে হাজির হয়। প্লেটটা মেঘের সামনে রেখে নিয়ে আসা সেই প্যাকেটটি মেঘের হাতে দেয়। পুনরায় খাবারের প্লেট নিয়ে বসে। মেঘ ভ্রু কুঁচকে দেখছে প্যাকেটটা। এটাতে কি? মেঘের মুখে খাবার দিতে দিতে বলে। খুলেই দেখো। প্যাকেটটা খুলতেই একটা মোবাইলের বক্স বেরিয়ে আসে। তা খুলে অ্যাপল ব্র্যান্ডের একটি ফোন দেখতে পায় মেঘ। অবাক হয়ে জিজ্ঞেস করে। এই মোবাইল কার? তোমার। মেঘ বিস্ময় নিয়ে বলে। আমার? জি ম্যাডাম, আপনারই। সব সেটিংস করেই দিয়েছি। নতুন সিম, আমার নাম্বার অ্যাড করাই আছে। মেঘ মোবাইল ঘাটাঘাটি করে দেখছে। কপালে হালকা চিন্তার ছাপ। এটা তো অনেক দামি, এত টাকা খরচ করতে গেলেন কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে। তো আমার বউর জন্য আমি খরচ করব না? তাও আপনি তো এখন স্টুডেন্ট, রুজি করেন না আপনার হাত খরচের। মেঘের মুখের কথা কেড়ে নিয়ে বলে। মেঘ রুদ্রের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে। এটা আমার ইনকামের টাকায়। দেশের বিজনেস ছোট চাচ্চ সামলালেও বিদেশে আব্বুর যে বিজনেস আছে সেটা ফুল আমার আন্ডারে। বাসায় সারাক্ষণ ল্যাপটপে কি এমনি এমনি বসে থাকি নাকি? তোমার জামাই বেকার না? মেঘ মাথা নিচু করে ফেলে। সে জানতো নাকি রুদ্র মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। রাত 11টার মতো বাজে। মেঘ একপাশ হয়ে শুয়ে আছে। রুদ্র ল্যাপটপে কি করছে কে জানে। মেঘ নিজের চিন্তায় মগ্ন। আচ্ছা, উনি কি আমায় ভালোবাসেন? আমায় এত যত্ন করছেন কেন? এটা কি দায়িত্ব থেকে নাকি ভালোবেসে? মেঘের ভাবনা কাটে রুদ্রের টানে। তাকে বুকে জড়িয়ে ধরে চোখ বুঝে নেয়। মেঘ হঠাৎ প্রশ্ন করে বসে। এসব কি জন্য করছেন? কি সব? এই যে আমায় এত যত্ন দেখভাল করছেন, এগুলো? রুদ্র ভাবলেশীন ভাবে বলে। এসব আমার দায়িত্ব। মেঘের মনে কালো মেঘ জমে। আশায় ছিল অন্য কিছু শোনার। মুখটা চুপসে যায়। শুধুই দায়িত্ব? হুম। তাহলে জড়িয়ে ধরে ঘুমানোও কি দায়িত্বর মধ্যেই পড়ে? রুদ্র কোনো জবাব দেয় না। মেঘের গলায় মুখ গুজে দেয়। মেঘ একইভাবে শুয়ে, তার মন ভালো নেই। রুদ্র ফিসফিসিয়ে বলে।
তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার। আমি ছাড়া আর কেউ চেষ্টা করলে তাকে একদম শেষ করে ফেলবো। প্রথম লাইনগুলো মেঘ শুনলো, লাস্টের কথাগুলো শোনেনি। হয়তো শুনলে ধারণা পেত রুদ্রের হিংস্র রূপ সম্পর্কে। এভাবেই কাটে এক সপ্তাহ। মেঘের পায়ের ক্ষত সেরেছে আগের থেকে। আজ বাড়িতে রান্নার ধুম পড়েছে, কারণ রুদ্রের বড় মামারা সবাই আসবে মূলত তার নানিকে নিয়ে যেতে। মেঘকে সিদ্দিকা বেগম শাড়ি গহনা পরিয়ে তৈরি করে দিয়েছে। কেউ জানে না বিয়ের কথা, আসছে যেহেতু জানবেই। দুপুর 2টা, সবাই ড্রয়িং রুমে বসে আছে তাদের অপেক্ষায়। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে দরজা খুলে দেয়। হঠাৎ একটি মেয়ে বাড়িতে ঢুকেই দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে। বাড়ির সবাই কিছুটা বিরক্ত। এই মেয়ের এসব আচরণ সবাই অপছন্দ করলেও কিছু বলে না। সিদ্দিকা বেগমের বড় ভাইয়ের মেয়ে বলে। রুদ্র নিজেও বিরক্তি নিয়ে মেয়েটিকে নিজের থেকে সারায়। কিছু বলেনি, কারণ একে বলেও কাজ হয় না। তবে রুদ্র মেঘের দিকে তাকাতেই ঢোক গেলে মেয়েটি তার দিকে রাগি চোখে তাকিয়ে যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে। হঠাৎ মেঘ হনহনিয়ে উপরে উঠতে লাগে। রুদ্র মেঘের পিছু পিছু ছোটে। বউটা যে রাগ করেছে বেশ বুঝতে পারছে সে। রুদ্রের মামা আমির খান আর ওনার স্ত্রী শান্তা ওনারাও এসেছেন। সবাই খুশি মনে আপ্যায়ন করছে, তাই সেদিকে খেয়াল নেই কারো। রুদ্র রুমে এসে দেখে মেঘ নেই। বারান্দায় যেতেই দেখা পায় সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র তার পাশে গিয়ে দাঁড়ায়, আস্তে করে জিজ্ঞেস করে, চলে আসলে যে মামা মামিরা? বাকি কথা শেষ করতে পারেনি তার আগেই মেঘ গর্জে ওঠে। তো নিচে থেকে কি ঘষাঘষি দেখবো? রুদ্র চুপসে যায়। বিবি রেগে আছেন। রুদ্র আমতা আমতা করে বলে, অমিনা আমার বড় মামার মেয়ে। মেঘ হঠাৎ রুদ্রের উপর আক্রমণ করে বসে। শার্টের কলার ধরে পা উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এমন হঠাৎ আক্রমণে রুদ্র ভড়কে যায়। মেঘের সামনে কেমন বিড়াল বিড়াল লাগছে নিজেকে। কথাও বের হচ্ছে না। তবে কি দ্য গ্রেট রুদ্র চৌধুরী নিজের বুকে ভয় পায়? মেঘ ক্ষিপ্ত কণ্ঠে বলে, তো নিচে থেকে কি ঘষাঘষি দেখবো? মামা তো বোন হয়েছে বলে কি কোলে উঠে যাবে? বা রুদ্র নিচু সুরে বলে, নাউজুবিল্লাহ, কোলে কয়ে উঠল বউ, জড়িয়ে ধরেছে শুধু। কি সুন্দরভাবে বলছেন, অনেক মজা লেগেছে বুঝি? ছি ছি বউ, কি বলো, একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল শরীরে গোবর লেপ্টে আছে। মেঘ আরও গলা বাড়িয়ে বলে, এই আপনি কি বিবাহিত? রুদ্র মিনমিনিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ। মেঘের যেন কাটা গায়ে নুনের ছিটা পড়ল। বিবাহিত সেটা মুখ দিয়েও এখন বের করতে কষ্ট হচ্ছে খুব। রুদ্র তড়িঘড়ি করে বলে, না না বউ, আমি বিবাহিত, আমার একটা সুন্দরী বউ আছে। তো বউ থাকতে অন্য মেয়ে জড়িয়ে ধরবে কেন? কোন সাহসে? আমি জানি নাকি, ওই মেয়ে হঠাৎ ধরলে। এই আমারে বলত পাইছেন? আপনি চান্স দিছেন বিধায় ধরতে পারছে। একটা থাপ্পড় দিয়ে না করলে সাহসেই পাইতো না। সত্যি বউ, আমার কোনো দোষ নেই। মেঘ রুদ্রকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। বেচারা 2 পা পিছিয়ে যায়। ভয়ে ভয়ে বলে। বউ রাগ করেছো? সাথে সাথে মেঘ আরও ফুঁসে ওঠে। পাশ থেকে গাছের ছোট ডাল একটা নিয়ে রুদ্রের দিকে এগোয়। রুদ্র হালকা অবাক হয়ে যায়। আরও পিছিয়ে গিয়ে বারান্দার গ্রিলের সাথে একদম লেগে আসে। নিজেকে নিজেই গালি দিচ্ছে। এই বডি সডি করে কী লাভ? সেই তো বইয়ের সামনে শক্তি অকার্যকর। লাঠিটা উঁচিয়ে রুদ্রের বরাবর করে বলে, ওরা কেন আপনার পিছে পড়বে? একবার তানিয়া না ফানিয়া, আবার ভার্সিটির মেয়েরা, আবার হসপিটালের নার্স পর্যন্ত, আবার চাচাতো। মুখ ফসকে সামিয়ার কথা বলতে যেও নিজেকে ধাতস্থ করে নেয়। রুদ্র এমন বাঘিনী মেয়েকে এই প্রথম দেখছে। অবশ্য সে চেয়েছিল বটে মেয়েকে স্ট্রং হোক, তাই বলে এখন এমন হবে যে তাকে বিড়াল বানিয়ে দেবে? নিজেকে বাঁচাতে নিজের সুপারিশে বলে, আরে ভাই, আমার কি দোষ? আমি মাসুম, কিছুই জানি না বউ। মেঘ আরও তেড়ে গিয়ে বলে। আপনার মাসুমগিরি বের করছি। ঠিক তখনই সাদ এসে হাজির হয়। দরজায় ধাক্কাতে ধাক্কাতে বলে, ভাইয়া আসো, সবাই ডাকছে তোমাদের। রুদ্র যেন প্রাণ ফিরে পেল। মেঘ নিজের হাতের ছোট লাঠিটা নিচে ফেলে দেয়। রুদ্র ভয়ে ভয়ে বলে, মানে স্যার ডাকছে, দরজা খুলতে যাব?
মেঘ রাগী চোখে তাকায় রুদ্রের দিকে, তারপর নিজেই হনহনিয়ে গিয়ে দরজা খুলে ধূপধাপ পা ফেলে নিচে চলে আসে। সাদ অবাক হয়ে মেঘের যাওয়া দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে। রুদ্রকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া, ভাবি এমন রেগে মেগে গেল কেন? কি হয়েছে? রুদ্র হতাশার নিঃশ্বাস ফেলে দরজার দিকে তাকিয়ে বলে, আর বলিস না রে, আমার বিলাইয়ের মতো ম্যামো করা বউটা এখন সিংহের মতো গর্জন করছে, আবার সুযোগ পেলে সাপের মতো ছবল মারছে। সাদের চোখ বড় বড় হয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাইয়া, ওরা বুঝি এত ডেঞ্জারাস হয়? সাদের কাঁধে হাত রেখে বলে, রাগলে ভীষণ ডেঞ্জারাস। তারপর নিচের উদ্দেশ্যে যেতে যেতে গান গায়। সখা তোরা বিয়ে করিস না, বউ ভালো না, সখা তোরা বিয়ে করিস না, বিয়ে করছে যেজন জানে সেজন বউ যে কি বেদনা, সখা তোরা বিয়ে করিস না। সাদ এদিকে আহম্মকের মতো তাকিয়ে আছে, মনে মনে ভাবছে আর ঢোক গিলছে। রুদ্র ভাইয়ের মতো এত রাগী স্ট্রং পার্সোনালিটির ছেলে যদি বউকে ভয় পায়, আমি কোন ক্ষেতের মূলা? মাই গড, প্রেমেই করবো না, সারা জীবন বিয়ে করবো না। নিচে মেঘ বসে আছে সোফায়, তার আশেপাশে সবাই। খানের মধ্যমণি মেঘ। রুদ্রের মা সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে যে মেঘ রুদ্রের বউ। ব্যাপারটা শুনে রুদ্রের মামা মামিরা খুশি হয়নি কেন জানি, তবে ভদ্রতার খাতিরে তাকে সালাম দিয়েছে। এদিকে মাহিরা তো রাগে ফুঁসছে, তার রুদ্রের বিয়ে হয়ে গেছে সে মানতে পারছে না। মেঘের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। রুদ্র নিচে নামতেই সে দৌড়ে যায় রুদ্রের কাছে। এসব কি রুদ্র? তুমি বিয়ে করে ফেলেছো আমাকে না জানিয়ে, মানে কি? রুদ্র শক্ত কণ্ঠে বলে, আমি বয়সে তোর বড়, ভাই বলে রাখবি। আর বিয়ে করেছি, আমার ইচ্ছে হয়েছে তাই। তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি? রুদ্রের কথায় মাহিরার মুখটা চুপসে যায়, কিছু বলে না আর। রুদ্র আসতে সবাই খেতে বসে। রুদ্রের পাশে মেঘকে বসিয়েছে। মেঘের রাগ ভাঙাতে রুদ্র বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা ওটা মেঘের পাতে দিচ্ছে, কখন কি লাগবে দেখছে। রুদ্রের কেয়ারগুলো সবার চোখেই লাগছে। রুদ্রের নানি তো মাঝে বলে ওঠে, বউ পাগল। এর ব্যাখ্যায় রুদ্র বলে, সুন্দরী বউ থাকলে সবাই পাগল হবেই। এই কথায় এদিকে দুজন জ্বলে পুড়ে ওঠে। খাওয়া শেষে মেঘ তার শাশুড়ির সাথে কাজ করছে। রুদ্রের দিকে একবারও ফিরে তাকায়নি এতক্ষণ। বেচারা লক্ষণ দেখে বেশ বুঝছে রাতের আগে আর রুমে আসবে না। মেঘ, পিহু, সামিয়া, মিনহা সবাই বসে আছে সোফায়। পিহু তাদের সাথে গল্প করছে, মেঘ চুপচাপ শুনছে। মিনহা কথায় কথায় রুদ্রের কথা বলছে, তা দেখে মেঘের ভীষণ রাগও হচ্ছে। দুনিয়ায় কি ছেলের অভাব? আমার জামাইয়ের সাথে এত কি আজব? হঠাৎ রুদ্র উপর থেকে চেঁচিয়ে মেঘকে ডাকে। মেঘ, এক কাপ কফি দিয়ে যাও। মেঘ জায়গায় বসে থাকে। সে আজকে রুদ্রের কোনো কথাই শুনবে না বলে শপথ নিয়েছে। নিজের কাজ নিজে করে খাবে, আমি কেন করব? নয়তো এই ফালতু মেয়েগুলোকে বলে না কেন? মেঘের ভাবনার মধ্যে সামিয়া, মিনহা দুজনকেই উঠতে দেখে মেঘ ভ্রু কুঁচকে তাকায়। পিহু জিজ্ঞেস করে, আরে আপু, তোমরা কোথায় যাচ্ছ? দুজনেই একসাথে বলে, রুদ্র ভাই কফি চাচ্ছেন, কফি বানাতেই। মুহূর্তেই দুজনে দুজনের দিকে ফিরে তাকায়। সামিয়া বলে, তুমি বসো, আমি বানাচ্ছি। মিনহা হালকা বিরক্ত হয়ে বলে, না, তুমি বসো, আমিই বানাই। মেঘ এদিকে কটমট করে উঠে দাঁড়ায়। না, আর সহ্য করা সম্ভব না। জামাই আমার টানাটানি এদের। মেঘ কর্কশ গলায় বলে ওঠে, আপনারা বসেন, জামাইটা আমার হাতের কফি ছাড়া যার তার কফি মুখে নেয় না, আপনাদের কষ্ট করতে হবে না। বলে রান্নাঘরের দিকে এগোয় বিড়বিড় করতে করতে। এদিকে পিহু কোনোভাবে হাসি চেপে রেখেছে। বেশ বুঝতে পারছে মেঘ যে জেলাস। হাসি আটকাতে না পেরে চুপচাপ উঠে নিজের রুমে চলে আসে। মিনহা, সামিয়া মুখ ভোঁতা করে সোফায় বসে। মেঘের অপমান বেশ বুঝতে পেরেছে। রান্নাঘরের দিকেই তাকিয়ে মেঘ কফি বানাচ্ছে। নিজে যেমন বেয়াদব তেমন কাজিনগুলোও পাইছে ছ্যাচরা। কফি খাবে? এবার ভালো করে খাবি, এমন চিনি দিব না। কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সিঁড়ির দিকে যেতে যেতে একটু মুখে নিয়ে
দেখে নেয় চিনি হয়েছে কিনা। হঠাৎ মিনহা চিৎকার দিয়ে ওঠে। এই মেয়ে দাঁড়াও। মেঘ বিরক্ত নিয়ে পেছন ফেরে। জি আপু, কোনো দরকার? তুমি এই কফি রুদ্রকে দেবে? মেঘ ভ্রুকুসকে বলে। যেহেতু এইটা ওনার জন্য বানিয়েছি সেহেতু ওনাকেই দিব, সিম্পল। মেঘের তারা কথায় মিনহার রাগ হয়, ফের বলে। তুমি এই কফিতে মুখ লাগিয়েছো, নিজের মুখে ওটা দেবে? এটা রুদ্র খাবে? ছি। মেঘ ভাবলেশীন ভাবে বলে। আজ প্রতিদিনের রুটিনে আমার থুথুযুক্ত চুমু থাকে, তার আর এইটা তেমন কি? বলেই হাঁটা দেয়। আহা, মেঘের কেন জানি এখন শান্তি লাগছে। এই কথা বলার পর এদের মুখের রিয়াকশন দেখার মতো ছিল। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে সে। ঘরে এসে দেখে রুদ্র নেই। ওয়াশরুম থেকে সাউন্ড আসছে শুনে দ্রুত কফি সাইড টেবিলে রেখে চিৎকার করে বলে নিচে নেমে আসে। এই লোককে দেখলেই রাগ উঠবে এখন। এদিকে রুদ্র তাড়াহুড়া করে বের হয়, তবে মেঘ ততক্ষণে ফুঁস হয়ে গেছে। রুদ্র হতাশা নিয়ে কফিতে চুমুক বসায়, সাথে সাথে মেঘ বলে ডেকে ওঠে। মেঘ নিচে নেমেছে মাত্রই রুদ্রের ডাক শুনে বেশ বুঝেছে চিনি মিশিয়েছে বলেই সামিয়ারা মেঘের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। তা দেখে মেঘ একটু ঢং করে লজ্জা পাওয়ার ভান করে বলে। উনি ডাকছে, আসি একটু আপু, আসলে উনি এক মুহূর্ত আমায় ছাড়া থাকতে পারেন না। লজ্জায় লাল নীল হওয়ার নাটক করতে করতে উপরে আসে, তবে রুদ্রের রুমে আর যায়নি। সোজা পিহুর রুমে গিয়ে বসে থাকে। আমি জানতাম নাকি যে রুদ্র বিয়ে করবে? তাহলে যে করেই হোক আটকাতাম। না না, আমি জানি না ড্যাড, তুমি রুদ্রকে আমার করে দেবে, যেভাবেই হোক। আচ্ছা মা, চিন্তা করিস না, এত সহজে এত সম্পত্তি হাতছাড়া করব নাকি? যে করেই হোক তোকে এই বাড়ির রানী বানাবো। একমাত্র তুই রাজ করবি এই বাড়িতে। চৌধুরী বাড়ির গেস্ট রুমের চার দেয়ালের আড়ালে কারো কথোপকথন চলছে। কিছু পাওয়ার প্ল্যান না ছিনিয়ে নেওয়ার প্ল্যান। রাতে মেঘ ঘরে এসে দেখে রুদ্র নেই। এই রাত্রেবেলা আবার কোথায় গেল ভাবতে ভাবতে মোবাইল নিয়ে বসে। এফবি স্ক্রল করতে করতে রুদ্রের আইডি সামনে পড়ে। আইডিতে ঢুকে স্ক্রল করতে থাকে। কয়দিন আগের ধূসর রঙের পাঞ্জাবি পরা পিকও দিয়েছে। কমেন্ট বক্সে ঢুকতেই মেঘের মাথা হয়ে যায় হট। এক একটা মেয়ের কমেন্ট। মেঘের যেন ইচ্ছে করছে এই মেয়ের চুল টেনে দিতে। শালি, আমার জামাইকে জানসটা কি? দাঁড়া। মেঘের প্রোফাইলে ঢুকে ইচ্ছে মতো সব পিকে হাহা দিয়ে বেরিয়ে আসে। তারপর আরেকটা মেয়ের কমেন্ট চোখে পড়ে। এই মেয়ের প্রোফাইলে ঢুকে দেখে ম্যারিড। ছি ভাই, বিয়েটা হয়েও অন্যের জামাইয়ের দিকে নজর দেশ খবিস বেটি। তারপর সেই কমেন্টের সস নিয়ে মেয়েটির জামাইয়ের আইডিতে পাঠিয়ে দেয়। এবার শান্তি। এভাবে যে কতক্ষণ কত মেয়ের পিকে হাহা দিল, কতজনকে হুমকি দিল নিজেও জানে না। রুদ্র আসে কিছুক্ষণের মধ্যে। মেঘ তাকে দেখতে ফোন রেখে ওপাশ হয়ে শুয়ে পড়ে। রুদ্র তা দেখে ফুস করে একটা শ্বাস ফেলে ফ্রেশ হয়ে আসে। রুমের দরজা লাগিয়ে পাশে এসে বসে। হঠাৎ মেঘের চোখের সামনে একজোড়া নূপুর ঝুলতে দেখে মেঘ সেদিকে ফিরে তাকায়। তারপর অবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র হাসি মুখে তাকিয়ে তার দিকে। এইটা কার? কার আবার? আমার বউয়ের। মেঘ বেশ বুঝেছে তাকে ঘুষ দিয়ে রাগ ভাঙাতে চাচ্ছে। মনে মনে ভীষণ খুশি হলেও উপরে তা প্রকাশ করে না। মেঘের ভাবনার মধ্যে রুদ্র হুট করে মেঘের দুই বাহু ধরে টেনে তুলে বসায়। তারপর শাড়িটা একটু উপরে তুলে পায়ে নূপুর পরাতে থাকে। তবে রুদ্রের চোখ আটকে যায় মেঘের পায়ে। ফর্সা পা ড্রিম লাইটের আলোতে আরও ঝলমলে তারার মতো চকচক করছে। রুদ্র নিজেকে সংযত করে নূপুর পরিয়ে দেয়। মেঘ অবাক হয়ে দেখছে, মুহূর্তেই রুদ্রের হাত ধরে ফেলে। এই কি করছেন আপনি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? রুদ্র ভ্রুকুসকে বলে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি বয়সে বড়, এভাবে পায়ে হাত দেওয়া মানায় না। মেঘ আর কিছু বলার আগে রুদ্র হাসকি কণ্ঠে বলে। বউ, ডোন্ট ডিস্টার্ব মি। মেঘের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। রুদ্রের ছোঁয়া পায়ে লাগতেই মেঘের শরীরে এক অন্যরকম বাতাস বয়ে যায়। রুদ্র নূপুর পরিয়ে মেঘের পায়ে হালকা ঠোঁট ছোঁয়ায়। মেঘ যেন স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। রুদ্রের অনাকাঙ্ক্ষিত আচরণে সে অবাক।
চোখ কুঁচকে বন্ধ করে রেখেছে। তা দেখে রুদ্র ঠোঁট কামড়ে হাসে। বেশ বুঝছে মেঘ এই রুদ্রকে দেখে অবাক। রুদ্র মেঘের কানের কাছে মুখ নিয়ে বলে, বউ রাগ আছে এখনো? মেঘ বিছানার চাদর শক্ত করে ধরে আছে। রুদ্রের এক একটা শব্দ তার কানে গলায় স্পর্শ করে গেছে। ভয়েসে অন্য কিছু ছিল। রুদ্র আরো এগিয়ে কানের লতির সাথে ঠোঁট লাগিয়ে আবারও বলে, বউ রাগ এখনো কমেনি? মেঘ চোখ কুঁচকে বন্ধ করে মাথা ঝাঁকায়, যার অর্থ কমেছে। রুদ্র হালকা হেসে মেঘের কানে নিজের অধর শোয়ায়। মেঘের হাত টেনে ধরায় সে চোখ খোলে, দেখে বেলি ফুলের মালা। রুদ্র যত্ন সহকারে তা মেঘের হাতে পরিয়ে দেয়। মুহূর্তে মেঘের মুখে হাসি ফুটে ওঠে। ফুল তার ভীষণ পছন্দ। বাচ্চাদের মতো এদিক সেদিক করে দেখছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে। রুদ্র মুগ্ধ নয়নে তা উপভোগ করছে। হঠাৎ মেঘ সেই ফুলে ঠোঁট ছোঁয়াতে যাবে। রুদ্র থপ করে হাতটা ধরে ফেলে। মেঘ মাথা তুলে রুদ্রের দিকে তাকায়। এই মেয়ে, একদম ঠোঁট ছোঁয়াবে না। কেন? মেঘের ঠোঁটের উপর নিজের আঙ্গুল চালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার জিনিসের ভাগ কাউকে দিতে পারবো না। মেঘ লজ্জায় চোখ নামিয়ে নেয়। গালে লাল আভা দেখা যাচ্ছে। গোলাপি ঠোঁট হালকা কাঁপছে। রুদ্র যেন এই দৃশ্য দেখে নিজেকে আটকে রাখা পাপ মনে করছে। হঠাৎ রুদ্র নেশাভরা কণ্ঠে বলে ওঠে, মেঘ কেনাই? মেঘ চটজলদি রুদ্রের দিকে তাকায়। রুদ্র এখনো তার ঠোঁটের দিকেই এক ধ্যানে তাকিয়ে। বেশ বুঝতে পারছে রুদ্র কিসের কথা বলছে। সে কি বলবে, তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আবারও চোখ নামিয়ে নেয়। নীরবতাকে সম্মতি ভেবে রুদ্র ধীরে ধীরে এগোয়। রুদ্র যতই কাছে আসছে, মেঘের শরীরের শক্তি যেন তত কমে যাচ্ছে। রুদ্র এক হাতে মেঘের কোমর ধরে টান মেরে নিজের পায়ের উপর বসিয়ে দেয়। কোনো আগাম বার্তা ছাড়াই আঁকড়ে ধরে মেঘের অধর জোড়া। মেঘ খামচে ধরে রুদ্রের শার্ট। আবেশে চোখ বন্ধ করে নেয়। দুজনেরই বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। রুদ্রের হাত বিচরণ করছে মেঘের কোমর পেরিয়ে আরও অন্যান্য জায়গায়। এতে মেঘ আরও লেপ্টে যায় রুদ্রের সাথে। রুদ্র যেন অনেক বছরের সাধনার ফল পেয়েছে। প্রথমে সফট হলেও আস্তে আস্তে তা পাগলামিতে রূপ নেয়। যেন হাঁপিয়ে উঠছে, তাও ছাড় পাচ্ছে না। এক সময় অস্ফুটভাবে ছাড়া পেয়ে যায়। প্রায় 5 মিনিট পর রুদ্র ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুদ্রের নজর যায় এক স্পর্শকাতর জায়গায়। জোরে শ্বাস নেওয়ার ফলে ওঠানামা করছে। রুদ্রের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখ সরিয়ে মেঘের মুখের দিকে ফেরে। মেঘকে খুব আকর্ষণীয় লাগছে। মেঘের গলার সেই তিলটা যেন তাকে কাছে ডাকছে। ধীরে ধীরে সেদিকে মুখ এগোয়। গলায় মুখ গুজে দিতেই হঠাৎ রুদ্রের ফোন বেজে ওঠে। দুজনেরই ধ্যান ফেরে। ছিটকে দুজন দুই পাশে চলে যায়। মেঘ লজ্জায় গুটিসুটি হয়ে খাটের এক কোণায় বসে আছে। কি হয়ে গেল এসব ভেবে আরও লাল নীল হচ্ছে। রুদ্র দ্রুত ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। দেখে সায়ান কল করেছে। কিছুটা রেগে কল ধরে। শালা, কল দেওয়ার সময় পেলি না? তোর যৌবনের ঠাড়া পড়ুক, দোয়া করি। সায়ান চমকে যায়। নাউজুবিল্লাহ, কী সব বলছিস বন্ধু? 2 দিন পর আমার বিয়ে, এমন অভিশাপ দিস না। এত বছরের অপেক্ষা। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলে, কল কেন দিয়েছিস সেটা বলি, দ্রুত কল কাট। সায়ান দুষ্ট ভঙ্গিতে বলে, কেন কেন, বউ অপেক্ষা করছে বুঝি? তো বউ অপেক্ষা করবে না তো কি? তোর মতো হিজড়া অপেক্ষা করবে? সি সি ভাই, কী সব বলিস? আই এম পিওর ছেলে। যাই হোক, কালকে তোদের বাসায় আসছি বিয়ের কার্ড দিতে। বিয়ের ডেট ফিক্স হয়েছে সামনের মাসে 1 তারিখ। ভাবিকে অবশ্যই আনবি, আম্মু বারবার করে বলেছে। আচ্ছা, এবার কল রাখ। রুদ্র কল কেটে রুমে আসে। মেঘ ওপাশ ফিরে শুয়ে আছে। পাশে শুয়ে মেঘকে হালকা ধরতেই সে নিজেই ফেরে রুদ্রকে জড়িয়ে ধরে। তবে এখনও চোখ বন্ধই। রুদ্র মুচকি আসে। বউ যে তো দেখছি তার নেক্সট স্টেপগুলো নিজে থেকেই জানে। নিজেও মেঘকে নিজের সাথে মিশিয়ে নেয়। আজকের জন্য ছাড় দিলাম, নেক্সট টাইম কিন্তু। মেঘ রুদ্রের বুকে মুখ লুকায়। অতপর ঘুমের দেশে পাড়ি দেয় দুজনেই।
পরের দিন ভার্সিটি যাওয়ার সময় মিনহাও তাদের সাথে যাবে বলে বায়না ধরে। রুদ্রের মামারা নাকি কয়েকদিন থাকবে, এই আপদও থাকবে ভেবে মেঘের কিছুটা বিরক্ত লাগে। মিনহাকে সাথে নিয়ে সবাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্র গাড়ি পার্ক করতে যায়। মেঘরা ক্যাম্পাসে ঢুকতেই হঠাৎ একটা ছেলের সামনে পড়ে। সে মেঘকে দেখে বলে। মেঘ অবাক হয়ে তাকায়, ছেলেটির সাথে সাথেই চলে যায়। এভাবে আরও ঢুকতে আশেপাশের অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করছে, কেমন আছেন জিজ্ঞেস করছে। মেঘ শুধু চমকাচ্ছে। পিহু মিনহাও বুঝতে পারছে না কি হচ্ছে। রুদ্র গাড়ি পার্ক করে এসে মেঘের পাশেই হাঁটে। তখন আবার একটি ছেলে বলে, এই তো ভালোই, তোর কি অবস্থা? মেঘ হতবাক হয়ে তাকায়, সালামের জবাব দেয়। ছেলেটি যেতেই মেঘ রুদ্রকে বলে, এই দেখেন না, ক্যাম্পাসের সবাই আমাকে ভাবি রাখছে কেন? রুদ্র দুই পকেটে হাত দিয়ে হালকা হেসে গান ধরে। আমার যত ভাই বেড়াদারে ডাকবে তোমায় ভাবি, তোমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি। মেঘ মুগ্ধ হয়ে রুদ্রের গান শুনে। এই প্রথম সামনাসামনি রুদ্রের কণ্ঠে গান শুনছে। সে ভালো গান গায় জানে, তবে শোনার সৌভাগ্য হয়নি। পরক্ষণেই খুশিতে মন ভরে ওঠে। তার মানে ভার্সিটির সবার সামনে মেঘকে রুদ্র তার বউ হিসেবে পরিচয় দিয়েছে। অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। এদিকে মিনহার আগে ফসছে। আকর্ষণ নিতে ন্যাকা কণ্ঠে রুদ্রকে বলে, রুদ্র ভাই, আমাকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাও না। রুদ্র মেঘের দিকে একবার তাকিয়ে দ্রুত বলে, পিউদের সাথে যা, আমার কাজ আছে। বলেই সে সেখান থেকে নিজের ক্লাসে চলে যায়। এতক্ষণে সুমন আর রিকো চলে এসেছে। সবাই মিলেই ক্যাম্পাস ঘুরছে। রুদ্র ক্লাসের দিকে যেতে যেতে হঠাৎ কারো কান্নার শব্দ শুনে থেমে যায়। সামনে এগিয়ে দেখে একটি মেয়েকে মারছে কয়েকজন মেয়ে মিলে। আর অনু চেয়ারে বসে আছে পায়ের উপর পা তুলে। রুদ্র দ্রুত এগিয়ে যায়। এসব কি অনু, তোর সামনে মারছে, তুই আটকাচ্ছিস না? হঠাৎ রুদ্রের কণ্ঠে ভ্যাবাচাকা খেয়ে যায় অনু। লাফ মেরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চেহারায় আতঙ্কের ছাপ। বাকি মেয়েগুলো সেম অবস্থা, কাঁচুমচু হয়ে দাঁড়িয়ে। যেই মেয়েটি নিচে পড়ে আছে সে রুদ্রকে দেখে দৌড়ে আসে। রুদ্র তার মুখের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে যায়। এটা তো সেই দিনের মেয়েটি। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি হয়েছে, ওরা তোমাকে মারছে কেন? অনুর দিকে আঙ্গুল তুলে বলে। কথা শেষ করতে না দিয়ে অনু তাড়াহুড়া করে এসে মেয়েটিকে ধাক্কা মেরে সাইডে ফেলে দেয়। আমতা আমতা করে বলে, এই মেয়ে আমার গায়ে হাত তুলেছে, বেয়াদবি করেছে, তাই। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। অনু এত তোতলাচ্ছে কেন, আর মেয়েটি বা কি বলতে চেয়েছিল? সে অনুকে থামিয়ে দেয়, সেই মেয়ের সামনে যায়। তুমি কি যেন বলছিলে? অনুর যেন জান যায় অবস্থা। এই মেয়ে সত্যি কথা বললে রুদ্র তাকে যে কি করবে, নিজেকে বাঁচাতে বলে, রুদ্র শোন, এই মেয়ের কথায় কান দিস না, উল্টাপাল্টা কথা বলে। রুদ্র বিরক্ত হয়ে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, অ্যান্সার মি। আরে এই মেয়ে মিথ্যা। রুদ্র এক ধমক দিয়ে অনুকে চুপ করিয়ে দেয়। মেয়েটির দিকে তাকাতে এসে ঝরঝরিয়ে কেঁদে বলে। মেয়েটি কাছে। রুদ্রের আগে কপালের রগ ফুলে উঠেছে, চোখ লাল টকটকে হয়ে আছে, অন্যত্র কাঁপাকাঁপি অবস্থা। রুদ্র তার দিকে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। রুদ্র শান্ত কিন্তু ভীষণ ভয়ঙ্কর কণ্ঠে বলে, এমনটা কেন করেছিস? অনু ভয়ে ভয়ে বলে, তুই এই মেয়ের কথায় বিশ্বাস করিস না। আমি তোর ফ্রেন্ড না, আমার কথা শোন। রুদ্র সাথে সাথে চিৎকার করে, আই সেইড, তুই কেন এমনটা করেছিস? সত্যটা স্বীকার করে নে, নয়তো ভালো করেই চিনিস আমায়। অনু গুটিয়ে যায়, তবে এবার যেন হালকা রাগ আসে ভেতরে। চিৎকার করে বলে, কারণ আমি তোকে ভালোবাসি, আর এই মেঘের প্রতি তোর এত কেয়ার, এত মেলামেশা আমার একদমই পছন্দ না। ওই মেয়ে তোকে আমার থেকে ছিনিয়ে নিচ্ছিল, তাই রাস্তা থেকে ক্লিয়ার করতে। সাথে সাথে ক্লাসরুমে ঠাস শব্দ দেয়ালে বাড়ি খায়। উপস্থিত সবাই কেঁপে ওঠে। অনু গিয়ে নিচে পড়ে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে, নরক বানাতে একটু ভাবিসনি?
তোকে তো একদম মাটিতে গেড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তোর শাস্তি আমি না। বলেই হঠাৎ অনুর চুল ধরে পুকুর পাড়ে নিয়ে আসে। এমন দৃশ্য দেখে সবাই ভিড় জমিয়ে সবাই বেশ অবাক, সাথে তো ক্যামেরা অন আছে। রুদ্র সেখানে দাঁড়িয়ে মেঘকে কল করে। রুদ্রের কল পেয়ে মেঘ ধরতে কর্কশ গলার স্বর ভেসে আসে। 2 মিনিটের মধ্যে পুকুর পাড়ে আসবে। আই রিপিট, 2 মিনিটের মধ্যে। বলেই কল কেটে দেয়। এদিকে মেঘ লাফিয়ে ওঠে। রুদ্র ভীষণ রেগে আছে, কিন্তু কেন, কি হয়েছে? রুদ্র উঠতে দেখে পিহু জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তোর ভাই ভীষণ রেগে আছে, 2 মিনিটের মধ্যে পুকুর পাড়ে যেতে বলেছে। বলিস কি, জলদি চল। মেঘরা সবাই তাড়াতাড়ি সেদিকে গিয়ে পৌঁছায়। দেখে রুদ্র পুকুরের একদম লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে। পাশে অনু কাছুমাছু হয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেঘ তার পাশে গিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগে রুদ্র বলে ওঠে। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কি বলে রুদ্র? অনু ফ্যালফ্যাল করে তাকায়। মেঘ বড় বড় চোখ করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে রুদ্র আসলে বলল কি। রুদ্র মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে ওঠে। কথা কানে যায় না? মেঘ কেঁপে ওঠে। আর হ্যাঁ হ্যাঁ কি বলছেন, মাথা ঠিক হ্যাঁ হ্যাঁ কি বলছেন, মাথা ঠিক আছে আপনার? মেঘ দুপা পিছিয়ে যায়। তার দ্বারা এসব পসিবল না। রুদ্র ফুস করে শ্বাস ফেলে। পিহুর দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই হঠাৎ কারো পানিতে পড়ার শব্দে সবাই পুকুরের দিকে তাকায়। পিহু ভাইয়ের ইশারা পেতেই অনুর পিছে লাথি মেরে পানিতে ফেলে দেয়। আর এই দৃশ্য সবাই দেখে বেশ চমকে যায়। পুরো ভার্সিটিতে ফিসফাস শুরু হয়। অনু পানি খেয়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। বেশি গভীর না, তাই পানিতেই দাঁড়াতে পেরেছে। রুদ্র শান্ত স্বরে বলে, বউ আমার কোনো মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি পছন্দ করে না, নয়তো এই লাথি আমিই দিতাম। নেক্সট টাইম কারো ক্ষতি, বিশেষ করে কোনো মেয়ের ক্ষতি করার আগে এই অপমান যেন মাথায় থাকে। বলেই মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে সেখান থেকে। পিছে পিছে পিহুরাও আসছে। সেই মেয়েটি ইতিমধ্যে অনুর কুকর্ম সবাইকে বলে দিয়েছে। মিনহার কিছুই মাথায় ঢুকছে না। কাহিনী কি জানতে সে দাঁড়িয়ে যায়। পাশের একটি মেয়েকে জিজ্ঞেস করতে সব জানতে পারে। সব শুনে মিনহা শয়তানি হাসে। ও আচ্ছা, তার মানে এই ছিল আসল কাহিনী। নাও ওয়েট অ্যান্ড সি বেবি। মেঘকে নিয়ে এসে তাদের আড্ডার স্থানে বসে। মেঘ কৌতূহল নিয়ে প্রশ্ন করে, এমনটা কেন করলেন? যে ভিডিও ভাইরাল হয়েছিল তা উনি করিয়েছে। মেঘ অবাক হয়ে যায়। কি বলেন এসব? রুদ্র গম্ভীর শ্বাস ছেড়ে বলে, এমনকি এসবের পেছনে তোমার হাত ছিল এটাও বলিয়েছিল, তাই আমি অনেক রেগেছিলাম তার উপরে তখন। মেঘের যেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়। তাই জন্যই কি রুদ্র সেদিন তার বিয়ের আসরে গিয়ে তার বিয়ে ভাঙলো? তার নামে তো বাজে মিথ্যা কথা বলেছিল। তবে কি রুদ্র তাকে রাগের বশে বিয়ে করেছিল? দ্রুত রুদ্রের দিকে ফেরে। আপনি কি তাহলে আমাকে রাগের মাথায় বিয়ে করেছিলেন? রুদ্র শান্তভাবে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মেঘ থমকে যায়। তার ভেতর এক আচমকা ভয়ে শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সবাইও সেখানে উপস্থিত হয়। মেঘেদের ক্লাস টাইম হওয়ায় তারা চলে যায় ক্লাসে। পুরো ক্লাসে মেঘের মন মরা দেখে পিহু সুমনা কিছুটা চিহ্নিত হয়। এই মেঘ, কিছু হয়েছে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? মেঘ মাথা নেড়ে না বোঝায়। হঠাৎ মেঘ বলে, আচ্ছা, ধর কেউ আমাদের ছেড়ে দেবে কিনা সেই ভয় থাকলে কি করা যায়? সুমনা মুহূর্তেই বলে। সেই কেউটা কে? মেঘ মাথা নিচু করে বলে, হাজবেন্ড। সুমনা কিছু একটা ভেবে বলে, পুরুষ আটকায় নারীর শরীরে বা রূপে। কথাটা খারাপ হলেও সত্য। তবে কিছু সুপুরুষ আছে যারা এইসবে আটকায় না, শুধু নিজের প্রিয় মানুষের আটকায়। তবে এখনকার বেশিরভাগ পুরুষরাই এমন। তাই তাদের নিজের কাছে রাখতে হলে নিজেদেরকে অনেক পরিপাটি রাখতে হবে। তাদের সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যেমনটা তারা চায় তেমন করতে হবে। মেঘ চুপচাপ শোনে কথা। হঠাৎ পিহু বলে ওঠে, তোর আর ভাইয়ার মধ্যে সব নর্মাল না? মেঘ মাথা তুলে তাকায়। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক তো? তোরা ক্লোজ হয়েছিস তো? মেঘ বেশ বুঝতে পারে কিসের কথা বলছে। মাথা নাড়িয়ে বলে, নর্মাল বলতে
না, সেরকম সম্পর্ক হয়ে ওঠেনি না। পিহু সুমনা দুজনেই হালকা চেঁচিয়ে বলে, কি? এটা কিভাবে সম্ভব? এখনকার বিয়ে ছাড়াই একটা ছেলে মেয়ে কিছুক্ষণ এক ঘরে থাকলেই কাম ঘটে যায়, সেখানে তোদের বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে আর তোদের মধ্যে কিছুই হয়নি? না না, সুমনা ভ্রু কুঁচকে বলে। রুদ্র ভাইও ফোর্স করেনি? মেঘ মাথা নেড়ে না বোঝায়। সুমনা জহুরি চোখে কিছু ভেবে বলে, তার মানে ঘাপলা আছে নিশ্চয়ই। রুদ্র ভাইয়া বাইরে অ্যাফেয়ার আছে, না তো এত সাধু তো পুরুষ না। মেঘের বুকটা ধক করে ওঠে। দ্রুত বলে। না না, উনি এমন না। পিহু পাশ থেকে বলে, এই আমার ভাই মোটেও এমন না। আরে ভাই ঘটনা বোঝ, যদি কেউ নাই থাকে বউকে সামনে রেখে কিছুই করবে না, এটা আরো সম্ভব? কথায় যুক্তি আছে। মেঘ পিহু ভীষণ ভাবছে। পিহু শেষমেশ সুমনার কথায় সায় দেয়। তুই ভাইয়ের সামনে সুন্দর করে থাকিস, তাকে সিরিয়াস করার চেষ্টা করিস। মাথা নেড়ে না বলে। যা শালি, তাহলে সুমনার কথাই সত্য লাগছে। আমার ভাই বলে ভালো বলছি না, তবে পুরুষের একটা চাহিদা আছে না? কি বলতে চাচ্ছি বুঝছিস তো? মেঘের চোখের কোণায় পানি চলে এসেছে। অসহায় সুরে বলে। আমি এখন কি করব? সুমনা দ্রুত বলে, শোন, আমি যা যা বলছি তাতে করবি, তাহলেই হবে। তোর স্বামীকে কেউ কেড়ে নিতে পারবে না। তারপর সুমন আর পিহু মিলে টেকনিক শেখাতে লাগে। মেঘকে তাদের পরিকল্পনায় এগোতে বলে। বিকেলের দিকে রুদ্র রেডি হচ্ছিল, একটা মিটিং আছে সেখানেই যেতে। শার্টের বোতাম লাগাতে যাবে, হঠাৎ মেঘ এসে মুখোমুখি দাঁড়ায়। রুদ্র ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি, তবে মেঘ কিছু না বলে রুদ্রের শার্টের বোতাম লাগিয়ে দিতে লাগে। রুদ্র বেশ অবাক হয়, মেঘের আবার কি হলো? এমন তো আজ অবধি করেনি, হঠাৎ এত যত্ন। রুদ্রের ভাবনার মাঝে ঘড়িটা নিয়েও পরিয়ে দেয়, তারপর সরে দাঁড়ায়। রুদ্র অবাক নয়নেই প্রশ্ন করে। কি ব্যাপার? মেঘ ভাবলেশীন ভাবে বলে, কিছু না। রুদ্র এসব ভাবতে ভাবতে চুল ঠিক করে বেরিয়ে যেতে লাগে, তবে পেছন থেকে মেঘের ডাকে তাকায়। আপনার মানিব্যাগ রেখে যাচ্ছেন যে। মেঘ রুদ্রের হাতে মানিব্যাগটা দিয়ে বলে। রুদ্রের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বাসায় এসে নিজের কাছে রাখা ডুপ্লিকেট চাবি দিয়ে প্রবেশ করে। দরজা লাগিয়ে নিজের রুমে আসতেই দেখে লাইট জ্বালানো। মেঘ কি এত রাত অবধি তার জন্য জেগে আছে? দরজা ঠেলে ঘরে ঢুকতেই রুদ্রের পা থেমে যায়। সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে থাকা এক রমণীকে দেখে চোখ যেন অবাধ্য হয়ে গেছে। পাতলা শাড়ি আর গলা বড় ব্লাউজ পরা নারীকে দেখে শুকনো ঢোক গিলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে মেঘের ঘুম ভেঙে যায়। রুদ্রকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়, জলদি গিয়ে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রুদ্র তা এক ঢোকে খেয়ে ফেলে। হঠাৎ রুদ্রের গরম লাগছে, দ্রুত শার্টের বোতাম খুলতে যাবে, তার আগে মেঘ নিজে থেকেই খুলে দেয়। রুদ্র শুধু মেঘের কাজকর্ম দেখেই যাচ্ছে, না চাইতো বারবার মেঘের দিকে নজর যাচ্ছে। বউ এমন পাতলা শাড়িতে থাকলে কোনো পুরুষই নিজের নজর সংযত রাখতে পারে না। মেঘ তা লক্ষ্য করে ভীষণ নার্ভাস হয়ে পড়ে। রুদ্রের সামনে থেকে গিয়ে ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করে রুদ্রের সামনে রাখে। সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করে আনছি। বলেই মেঘ যেতে নেয়। রুদ্র মেঘের হাত ধরে আটকে দেয়। এভাবে নিচে যাবে? মেঘ হালকা লজ্জায় মাথাটা নিচু করে বলে। সবাই তো ঘুমে। মেঘকে টেনে নিজের কাছে এনে বলে। নো, বউকে নিয়ে একটু রিস্ক নিতে রাজি নই। বাইরে থেকে খেয়েছি, এখন খাবো না। মেঘ একইভাবে দাঁড়িয়ে থাকে। খেয়েছো? তড়িঘড়ি করে বলে। জি, খেতে চাইনি, আম্মু জোর করেছে তাই খেয়ে নিয়েছি, নয়তো আপনার জন্য অপেক্ষা করতাম। ভালো কাজ করেছো। আমার জন্য অপেক্ষা করবে না, খাবার সময় হলে খেয়ে নেবে। মেঘ কিছুই বলে না। রুদ্র অনেকক্ষণ মেঘকে ঘুরে ঘুরে দেখে। ব্ল্যাক কালার শাড়ি পরেছে, পাতলা হয় ফর্সা শরীরের সব কিছু ভেসে উঠছে। ব্লাউজের গলা অনেকটা বড় হওয়ায় গলার অনেকটা নিচে অবস্থিত একটা লাল তিলে চোখ যায়। রুদ্রের গলা শুকিয়ে আসছে, ঢোক গিলে, যার ফলে অ্যাডামস ওঠানামা করছে। মেঘকে ছেড়ে উঠে দাঁড়ায়, সাইডে রাখা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মেঘের এতক্ষণে আটকে রাখা
রাখা শ্বাস মাত্রই ছাড়ে। বুকে হাত দিয়ে দেখে ধুকপুক করছে। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। এইভাবে রুদ্রের সামনে কিছুক্ষণ থেকেই এই অবস্থা। বাকি সময় থাকবে কি করে? না না, থাকতে হবে তোকে মেঘ। রুদ্রকে নিজের করে রাখতে চাইলে এইসব ভাবলে চলবে না। রুদ্র ফ্রেশ হয়ে বের হতেই দেখে মেঘ বিছানায় বসা। মেঘ শাড়ির আঁচল ভাঁজ করে কাঁধে রেখেছে, যার ফলে নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র চোখ বুজে একটা শ্বাস নেয়। তার মাথায় হ্যাং মারছে। মনে মনে নিজেকেই বলে, এই মেয়ে এমন করছো কেন? সে কি বোঝে না একটা ছেলের সামনে এইভাবে থাকলে তার নিজেকে কন্ট্রোল করা বড় কষ্ট হয়ে পড়ে? নাকি মেঘ ইচ্ছে করে আমাকে সিরিয়াস করতে চাইছে?